ব্রিটিশদের আবির্ভাবের আগে মুর্শিদাবাদ শহর ছিল বাংলার রাজধানী। ভারতীয় ইতিহাসে এর একটি বড় তাৎপর্য রয়েছে, কারণ 1757 সালে পলাশির যুদ্ধে ব্রিটিশরা সিরাজউদ্দৌলাকে পরাজিত করেছিল, যার পরে সমগ্র জাতিকে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের অধীনে আনা হয়েছিল। মুর্শিদাবাদ নামটি মুর্শিদ কুলি খানের শাসনকালে বাংলার রাজধানী ছিল। 1704 সালে নবাব মুর্শিদ কুলি খান ঢাকা থেকে সেখানে রাজধানী স্থানান্তর করেন এবং শহরের নাম রাখেন মুর্শিদাবাদ। এক সময়ে বাংলা, বিহার এবং উড়িষ্যার রাজধানী ছিল এই মুর্শিদাবাদ। আর সেই ইতিহাসে ঘেরা এই মুর্শিদাবাদ আজকে আমরা ভ্রমণ করব। আপনারা মুর্শিদাবাদ যাবেন কিভাবে? আপনি যদি ট্রেনে করে মুর্শিদাবাদ আসতে চান, তাহলে শিয়ালদা থেকে বেশ কয়েকটি ট্রেন আছে মুর্শিদাবাদ আসার জন্য। এছাড়াও বাসে করে আপনি আসতেও পারেন। তবে আমাদের যাত্রা ছিল গণট্যুরে, অর্থাৎ আমরা মায়াপুর থেকে ঘুরে ভোর ভোর রওনা দিয়ে মুর্শিদাবাদ এসে পৌঁছে তারপর সাইট সিইং করতে বেরোই। যদি আপনারা আমার মায়াপুরের আগের পর্বগুলি না দেখে থাকেন, তাহলে দেখে নেওয়ার জন্য অনুরোধ রইল। সমস্ত গণট্যুরের বাসগুলি হাজারদুয়ারির ঠিক পেছনেই পার্কিং করা হয়। এখানে রান্নাবান্নার ব্যবস্থাও করা যায়। হাজারদুয়ারির আশেপাশে প্রচুর খাবারের হোটেলও আছে, সেখানে আপনারা খেয়ে নিতে পারেন। সবে প্রথম আমাদের ঘোড়ার গাড়িটা ছেড়েছে, এখনো সব গাড়িগুলো ছাড়েনি। ছাড়তে পারবো পেছনে। প্রথম স্পট যাওয়া হচ্ছে 18টা পয়েন্টের 1 নম্বর পয়েন্ট। আজিমুন্নেসা বেগম ছিলেন নবাব মুর্শিদ কুলি খানের একমাত্র কন্যা। তিনি মারা যান 1734 খ্রিস্টাব্দে। তার বাবার মতো মসজিদের প্রবেশদ্বারে তানাকে সমাহিত করা হয়। যে মসজিদটি এখন ভগ্নপ্রায় অবস্থা। এখানে গাছপালা দিয়ে সাজানো আছে, পরিবেশটা ভালো, সকালবেলা বেশ তাই। কই কাকা, সেই গানটা হোক, একটু গানটা করো। আচ্ছা ঠিক আছে। ওয়েদারটা আজকে ভালো আছে, তবে হ্যাঁ বেশি রোদ হলে বেশি। এরপর আমাদের দ্বিতীয় গন্তব্য 1100 কবরস্থান। এখানে এন্ট্রি টিকিট হলো জনপ্রতি 10 টাকা। মির্জাফর এবং তার বংশধরের প্রায় 1100 কবরস্থান হলো এই জায়গাটি। প্রায় 3.51 একর জায়গার ওপরে এই কবরস্থান নির্মিত হয়েছে। অভিজ্ঞতা হচ্ছে আমার। এখন চলেছি তৃতীয় গন্তব্য। এখানে ভেতরে প্রবেশ মূল্য হলো জনপ্রতি 20 টাকা। মুর্শিদাবাদ মানেই হলো ইতিহাসের শহর। মুর্শিদাবাদ মানেই সেই পুরনো ইতিহাসের ছোঁয়া পেতে ছুটে আসা। মুর্শিদাবাদ মানেই হলো ঘোড়ার গাড়ি চড়ে
ঐতিহাসিক সেই স্থানগুলি স্বচক্ষে দেখা। এখানে প্রবেশ করার পর বাম দিকে মিউজিয়ামের রাস্তা। সেখানে ঢোকার পরে দেখতে পাবেন এই সব পুরনো আমলের জিনিসপত্র, যেগুলি আমরা এখন প্রায় দেখতে পাই না বললেই চলে। তাই আমরা বারে বারে ছুটে আসি মুর্শিদাবাদ। এখানে তখনকার সময় ব্যবহৃত বিভিন্ন অস্ত্রশস্ত্রও দেখতে পাবেন। এই সামনে দেখুন কিছু লোহা, তামা, পেতলের বাসন দেখছেন। এগুলো আজ থেকে 250-300 বছর আগেকার বাসন। এই বাসনগুলো এই কারণেই তখনকার দিনে ব্যবহার করা হতো 250-300 গরিব মানুষদেরকে খাওয়ানোর জন্য। সামনের দিকে দেখুন পাথরের মতন পড়ে আছে, এগুলোকে বলা হতো জাতা। এইসব জাতাতে আগেকার দিনে চাল ডাল গমগুলো পেশাই করা হতো। উপরে দেখুন একটি লাইট আছে, এগুলোকে বলা হতো রেলাইট। এই রেলাইটগুলোকে সেই সময় জ্বালানো হতো হাতি মার্কা সাদা কেরোসিন তেলের সাহায্যে। এবার বলুন 22 মণ উপর হয়ে গেছে। রূপোর এই রথটির ওজন হলো 22 মণ, অর্থাৎ 880 কেজি। এখানে দেখছেন 2টি রথ, আর বাকি 3টি আছে বাইরে। আষাঢ় মাসে রথযাত্রার সময় এই 5টি রথ নিয়ে যাওয়া হতো জগৎ শেঠের বাড়ি। সেখানে পুজো করে আবার এখানে ফিরিয়ে আনা হতো। এটি হলো নবাবী আমলের ফিটন গাড়ি, যেটি চড়ে নবাবরা ঘুরে বেড়াতেন। এই গাড়িটি চলতো সাদা কেরোসিন তেলে। স্টার্ট দেওয়ার জন্য জায়গাটি হলো গাড়ির একদম সামনে। মিউজিয়াম থেকে বেরিয়ে একদম সামনেই এই মন্দিরটি। এখানে অনেক পুরনো রাধাকৃষ্ণের বিগ্রহ আছে এবং সেই সঙ্গে জগন্নাথ দেবও পূজিত হন। এখানকার ঝাড়বাতি, রাসমঞ্চ সবগুলোই ছিল অনেক পুরনো। ভেতরে আপনি যখন প্রবেশ করবেন তখন পুরনো সেই দিনের ছোঁয়া আপনার মন ভরিয়ে দেবে। এখানে ভেতরে ভগবান জগন্নাথ দেবের বিগ্রহ আছে। ভেতরে পুজোও দিতে পারেন আপনারা যদি চান। ওখানে প্রসাদ পাওয়া যায়। এছাড়াও পুরনো রান্নার বাসনপত্র ইত্যাদি সামগ্রী যা ছিল এখানে আপনাদেরকে একটু আগে আমি দেখালাম। ঐতিহাসিক স্থানে ঘুরতে আসলে খুব ভালো লাগে, আর এই ইতিহাস সম্বন্ধে জানতে আমার মেয়ে খুব ইন্টারেস্টেড। ওর জন্য বিশেষ করে আসা। অনেকক্ষণ ঘোরাঘুরি হচ্ছে, খাওয়া দাওয়া সেভাবে কিছু হচ্ছে না, তাই আইসক্রিম নিয়েছি একটা। আগে উঠে পড়ি। হ্যাঁ, তুমি এখন কেটো না, আগে আমি উঠে পড়ি। উঠে তারপরে কাটবে। চলো। এরপর আমাদের পরবর্তী গন্তব্য হলো নসিপুর রাজবাড়ি, যার প্রবেশ মূল্য জনপ্রতি 20 টাকা। ঐতিহাসিক এই নসিপুর রাজবাড়ির প্রতিষ্ঠাতা হলেন রাজা দেবী সিংহ। নসিপুর রাজবাড়ি স্থাপিত হয় 1776 খ্রিস্টাব্দে। ভেতরে আপনারা পৃথিবী বিখ্যাত বিভিন্ন ভাস্কর্য দেখতে পাবেন। মূল দ্বার থেকে প্রবেশ করার পরেই আপনারা দেখতে পাবেন এই রকম বড় বড় গাছ উন্মুক্ত আকাশে মাথা উঁচিয়ে দাঁড়িয়ে আছে। ভেতরটা হয়তো অনেকটা সেই রকমভাবে মেনটেন হয় না, কিন্তু তাতে কি, বেশ নিরিবিলি এবং শান্ত জায়গা। মুর্শিদাবাদ মানেই আমরা জানি পুরোপুরি ঐতিহাসিক স্থান, যা দেখতে গেলে মনে সত্যিকারে রোমাঞ্চ লাগে। এখানে ভেতরে ঢোকার জন্য টিকিট লেগেছে 20 টাকা জনপ্রতি। বাচ্চার টিকিট লাগেনি, মানে আমার মেয়ের। যদি আপনাদের প্রয়োজন হয় গাইড থাকে সামনে, নিতে পারেন। এখানে একের পর এক দেখতে পাবেন নাচমহল, 25 চূড়ার মন্দির,
কোষ্ঠী পাথরের কালী মন্দির ও মদনমোহন মন্দির, সোনার রাম সীতা। এটি হলো নাচমহল, যেখানে তখনকার সময়ে নাচ গান হতো। আপনারা যখন এখানে ঘুরবেন তখন একটু সাবধানে ঘুরবেন, কারণ কাঠের এই জালগুলি যেখান থেকে সেখান থেকে খসে পড়ছে, অনেক পুরনো আর সেইভাবে মেনটেন্সও হয় না, তাই একটু সাবধানে চোখ কান খোলা রেখে ঘুরলেই হবে। এছাড়াও এখানে দেখতে পাবেন শত্রুধরা টেস্টিং জার, হীরাবাইয়ের ছবি, লোহার লকার, কাঠের সিন্দুক, বিএলআরও ম্যাপ ঘর, 300 বছর আগেকার খাজনা আদায়ের যাবতীয় বই এবং অনেক জিনিসপত্র। এটা নিয়ে পালিয়ে আসছে না, কারণ ছিল এর একটু বেশি সময় লাগছে, ওই জন্য চলে যাচ্ছে। এখানে এই যে বাম দিকে আছে দেখতে পাচ্ছেন, এটা হলো সেই তখনকার দিনের পুরনো গ্র্যান্ড পিয়ানো। আরও অনেক কিছু ইতিহাসে আমি আজীবন কাঁচা, তবুও যেটুকু পারছি আমি আপনাদেরকে বলার চেষ্টা করছি। এইটা নিয়ে যেতে হবে, চলো দেখি এইটা নিলে আমরা কাটপাট থাকবো। এইটা এইটা কুলটা বেলা প্রায় অনেক হলো, আমরাও এগিয়ে চলেছি আমাদের গন্তব্যে। এর পরের গন্তব্য হলো জগৎ শেঠের বাড়ি। 6 বছরের ঊর্ধ্বে টিকিট লাগে। জনপ্রতি টিকিট মূল্য হলো 30 টাকা। এখানে ঘুরে দেখতে আপনার প্রায় 45 মিনিটের মতো সময় লাগবে। ভেতরে কিছু খাবার দাবারের দোকানপাটও পেয়ে যাবেন। জগৎ শেঠ মূলত ফতেহ চাঁদ নামে পরিচিত ছিলেন, কিন্তু 1723 সালে মোহাম্মদ শাহ তাকে জগৎ শেঠ উপাধি দিয়েছিলেন। এই উপাধি গ্রহণের পর তার পুরো পরিবার জগৎ শেঠের পরিবার নামে পরিচিত ছিল। তার নতুন নামের অর্থ ছিল বিশ্বের ব্যাংকার, কারণ তিনি 18 শতকে বিদেশি দেশকেও ঋণ দিতেন। ভেতরে এখানে ছিল জগৎ শেঠের মিউজিয়াম, রূপোর শাড়ি, সোনার শাড়ি, আরও অনেক কিছু আছে। ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই। আর এই দিকে আছে, সিঁড়ি থেকে নামার পরেই বাম দিকে যাব, এখানে নিচে গুপ্তঘর আছে, কি আছে দেখে আসি। ভেতরে এরিয়াটা অনেকটাই বড়, সব ঐতিহাসিক জিনিসপত্র আছে, যা সত্যি নিখুঁত করে দেখলে ভালো লাগে আর সময়ও লাগে অনেকটা। প্রথমে একটা গুপ্ত সুড়ঙ্গ দিয়ে ঘুরে তারপর এলাম, আবার এখানে একটা গুপ্ত সুড়ঙ্গ আছে, সেখানে নিচে নামতে হবে, আবার বেরোনোর রাস্তা আছে অন্য দিক থেকে। এত কিছু দেখানোর পরেও আমি বলবো আপনাদেরকে আমি অনেক কিছুই দেখাতে পারলাম না, কারণ এখানে বেশিরভাগ মিউজিয়ামে ক্যামেরা অ্যালাউ নেই। তাই আপনারা যদি কখনো আসেন, নিজের চোখে ভালো করে নিজের মতো ঘুরে যাবেন। একটা একটা সুড়ঙ্গের ভেতরে প্রবেশ করছি, আবার বেরোচ্ছি, আবারও যাচ্ছি, কি হচ্ছে বুঝতে পারছি না। এতক্ষণ সুড়ঙ্গ দিয়ে নিচে নেমেছি, চলুন এবার ওপরে ঘুরটা ঘুরে আসি। আমরা এসেছি আমাদের 6 নম্বর স্পট, সেটা হলো কাঠগোলাপের বাগান। এর ভেতরে নাকি 7খানা স্পট আছে, জানি না কী করে হবে, ঘুরে ঘুরে দেখবো, তারপরে এসে আপনাদেরকে বলবো। আমাদের মোট 18টা পয়েন্ট দেখানোর কথা আছে।
এখানে গেটের বাইরে খাবার দাবারের দোকান অনেকগুলি রয়েছে। এখান থেকে আপনারা কিছু খাবার দাবার খেয়ে তারপরে ভেতরে যাবেন, কেননা ভেতরটা ঘুরে দেখতে বেশ খানিকটা সময় লাগবে, খিদেও পেয়ে যেতে পারে, তাই আগে পেটটা ভরা থাকলে ঘুরতে সুবিধে হয়। আমারও সেই থামস আপ 500 নিয়ে যেতে হবে। ছোট খুঁজছিলাম, ছোট পাইনি তাই। কথিত আছে কাঠগোলাপের থেকেই বাগানবাড়ির নাম হয়েছে কাঠগোলা। জানা যায় জগৎ শেঠের সহযোগিতায় তৎকালীন নবাবের কাছ থেকে 1200 টাকায় 32 বিঘার এই বাগানটি কিনে নেন মন্দির নির্মাণের জন্য। ধনবান ব্যবসায়ী এবং জমিদার লক্ষ্মীপদ সিং দুগার 18 শতকে কাঠগোলা বাগানবাড়ি নির্মাণ করেন। এটি বর্তমানে দুগার পরিবারের বাগানবাড়ি। তারপর ঢুকে আসলে দ্বিতীয় গেটের এখানে কাউন্টার আছে, ওখানে টিকিট কেটে ভেতরে প্রবেশ করতে হবে। কিন্তু ওই এতটা রাস্তা দিয়ে এলাম, গাছপালা দিয়ে এত সুন্দর করে মুড়ে আছে পুরো, সূর্যের আলো ঠিক করে মাটিতে পৌঁছাচ্ছে না। প্রকৃতিটা খুব সুন্দর এখানে, এমনি এমনি হাঁটতেও ভালো লাগবে। এখানে আপনারা দেখতে পাবেন কাঠগোলা বাগান, প্যালেস মিউজিয়াম, সুড়ঙ্গ পথ, প্যালেস পুকুর, নাচমহল, পরেশনাথের জৈন মন্দির, মুঘল আমলের পাথরের কাজ, গোলাপ ফুলের বাগান আর চিড়িয়াখানা। 18টা পয়েন্টের 8টা পয়েন্টই এখানে ঘুরলাম। বুঝতেই পারছেন আমাদেরকে কিভাবে ভাঁওতা দেওয়া হয়েছে। জন প্রতি 30 টাকা টিকিট। ঢোকার সময় ডান হাতে পড়বে এই চিড়িয়াখানা। এই চিড়িয়াখানাতে খরগোশ, বেশ কিছু প্রজাতির পাখি এবং মাছের অ্যাকোরিয়াম দেখতে পাবেন। সেই সঙ্গে গাছপালা দিয়ে খুব সুন্দর করে বাগানও সাজানো আছে। ভেতরে ঢুকে পড়েছি। এরপরে ঢোকার সময় একদম ডান দিকে আছে পাখি, মাছের অ্যাকোরিয়াম, তারপরে পাখির মাছটা দেখা হয়ে গেছে। পাখিগুলো দেখে এই গাছের নিচ থেকে রাস্তা করা আছে সরু মতো, সেখান থেকে এখন হেঁটে হেঁটে যাচ্ছি। আপনারা বরাবরই জানেন, তাছাড়া আমি গাছ খুব ভালোবাসি, তাই যেখানে একটু প্রকৃতি, নিরিবিলি, শান্ত পরিবেশ, সেখানে গিয়ে মনে হয় বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে তারপরে ঘোরা হবে। আমার বাড়িতে এই গাছটি আছে, এই গাছটির নাম হলো অ্যাডেলিয়া গাছ। আর এই গাছগুলো তবে একসঙ্গে এতগুলো নিয়ে আমার 2-4টে আছে। এখানে অনেকগুলো একসঙ্গে লাগানো আছে, তো দেখতে খুব সুন্দর লাগছে। এটি হলো গুপ্তপথ। কথিত আছে এই গুপ্তপথ ভাগীরথী নদীর সঙ্গে সংযুক্ত। এই প্রাসাদ থেকে 2 কিলোমিটার দূরেই জগৎ শেঠের বাড়ি। জানা যায় প্রাসাদের এই গুপ্তপথ দিয়ে নাকি জগৎ শেঠের বাড়িতেও যাওয়া যেত। ইংরেজ বণিকরাও আসা যাওয়া করতেন জগৎ শেঠের বাড়িতে। জগৎ শেঠের সঙ্গে এই পরিবারের ছিল দহরম মহরম। পলাশী পরবর্তী অনেক হঠকারী ঘটনারই সাক্ষী এই প্রাসাদ এবং বাগানবাড়ি। সামনের এই বিশাল প্রাসাদটি হলো মিউজিয়াম, আর ঠিক তার সামনে আছে শ্বেত পাথরে বাঁধানো পুকুর, যার 4 কোণে 4টি ঘাট আছে, আর সামনে একটি বড় ফোয়ারা রয়েছে। এখানে পুকুরে বিভিন্ন রকমের রঙিন মাছ এবং হাঁস দেখতে পাবেন। গিয়ে নিজে হাতে খাওয়াতেও পারবেন। এখানে কোনো মিউজিয়ামের ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, তবে ভেতরে অনেক কিছু জিনিসপত্র আছে বুঝে দেখার মতো, জানার মতো। এগুলো আসলে কিন্তু অবশ্যই ঘুরবেন আর একটু সময় দিয়ে দেখবেন। এখানে যে গোলাপ গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই গাছগুলো কিন্তু অনেক পুরনো। শীত যেহেতু আসতে যায়, তাই কচি কচি নতুন পাতা ছেড়েছে। গাছগুলো কাটিং করে দেওয়া হয়েছিল,
যখন ফুলে ভরে উঠবে দেখতে এর সৌন্দর্য কেমন হবে সেটা হয়তো ভাষায় প্রকাশ করা সম্ভব না। খুবই খারাপ লাগছে, যখন ফুল ফুটে থাকবে সেই অবস্থায় যদি দেখতে পেতাম খুব ভালো লাগতো, কিন্তু সব সময় একসঙ্গে সব কিছু হয় না। আবারও কোনো দিন আমি চেষ্টা করব মুর্শিদাবাদে আসলে শীতকালে আসার, এসে এই গোলাপগুলো দেখে যাওয়ার জন্য। মুর্শিদাবাদে এই নিয়ে 3-4 বার এলাম, ফুল দেখেছি মাত্র আমি একবার। 2-1টা গাছে ফুল ফুটেছে। এখানে ভ্যারাইটিগুলো যেমন অনেক সুন্দর সুন্দর আছে, ফুল ফুটলে তবেই বুঝতে পারবো যদিও। আর সঙ্গে গাছগুলো অনেক পুরনো এবং মোটা, আর যখন ফুলগুলো হবে ঠিক সেই কারণে অনেক বড় সাইজের হয় ফুলগুলো। পুরো এখান থেকে ওই সেই পর্যন্ত গোলাপের লাইন দুদিকে, যে কারণে এই জায়গাটার নাম হচ্ছে কাঠগোলাপের বাগান। বাগানের এক কোলে রেলিংয়ের পাশে বসেছি, খুব শান্তি লাগছে। হয়তো এখানে বসার জন্য ওখানে প্রচুর চেয়ার করা আছে, কোথাও আবার সিমেন্ট দিয়ে বাঁধানো ঘাট আছে, বসার জায়গাও করা আছে। অত সুন্দর সুন্দর জায়গায় বসে যা না শান্তি মেলে আমার, তার থেকে এই গাছপালার কোলে এই গাছগুলোকে যে ছুঁতে পারছি এটা আমার খুবই ভালো ভাগ্য। প্রকৃতি সবসময় আমাকে বারংবার টানে, আমি কি করি বলুন তো? যেখানে প্রকৃতি শান্ত সেখানে বারবার ছুটে যাই, সেই জন্য। বিশাল বড় হবে। এই যে পাতাটা 7 পাতার গাছ হলে সেগুলো এলা, কিন্তু এগুলো ফুল ফুটবে। কোনো এলা গাছ নেই, দেখি গোড়ার যে এলাগুলো বেরো সেগুলো সব কেটে ফেলে দিয়েছে। এই মিউজিয়ামের পরেই দুপাশে সুন্দর করে সাজিয়ে রাখা দেবদারু গাছের মাঝখান থেকে চলে যাবেন আদিনাথের মন্দির। এই মন্দিরটি অনেকটা বিহারের পরেশনাথ মন্দিরের আদলে তৈরি করা হয়েছে। অনেকটা বড় এরিয়া জুড়ে এই মন্দিরের পাশে গোলাপের বাগান রয়েছে, যে বাগানের চেহারা শীতকালে আসলে চিনতেই পারবেন না। শীতের সব গাছপালাগুলো এখনো তৈরি হয়নি, ছোট ছোট সবে পটিং করা হয়েছে। গোলাপ গাছ এখানেও বাম দিকে বেশ কিছু আছে। আর মন্দিরের ভেতরে জলের বোতলও নিয়ে যাওয়া নিষিদ্ধ, কোনো রকম ক্যামেরা ফটোগ্রাফি অ্যালাউ নয়, কিন্তু ভেতরে দর্শন করবেন, ভালো লাগবে। আর কারুকার্যগুলো খুবই সুন্দর আছে। এই বাগানের মাঝখানে রয়েছে একটি উঁচু মঞ্চ। এটি নাচঘর বা জলসাঘর হিসেবে ব্যবহৃত হতো। মঞ্চটির চারিদিকেই খোলা, চারিদিকে সিঁড়ি বেয়ে ওপরে উঠতে হয়। এখান থেকে বাগান ও প্রাসাদটিকে আরও ভালোভাবে দেখা যায়। কলকাতা, লখনৌ, দিল্লি থেকে নামকরা নর্তকীরা এখানে এসে শেঠজিদের মনোরঞ্জন করে নিজেদের ধন্য মনে করতেন। চারিদিকে বাগান আর মাঝখানে জলসাঘর, নাচ গান, আভিজাত্য ও রুচিবোধের এক অপূর্ব সংমিশ্রণ। মুর্শিদাবাদ ভ্রমণে এসে দর্শনীয় স্থানগুলির মধ্যে পর্যটকরা সবার উপরে রাখেন হাজারদুয়ারি প্রাসাদকে। হাজারদুয়ারির অবস্থান হল মুর্শিদাবাদ জেলায় লালবাগ নামক অঞ্চলে ভাগীরথী নদীর তীরে। অনেকেই মনে করেন যে এই প্রাসাদটি নবাব সিরাজউদ্দৌলার তৈরি, যা সত্য নয়। হাজারদুয়ারির ভেতরে ঢোকার জন্য জনপ্রতি 25 টাকা করে টিকিট লাগে। আমার মেয়ের টিকিট লাগলো না। আর ভেতরে কিন্তু কোনোরকমভাবে ক্যামেরা, মোবাইল কিচ্ছু অ্যালাউ নেই। আর আপনি যদি ফটোগ্রাফি করতে চান এই গ্রাউন্ডে ঢুকতে গেলে, তাহলেও কিন্তু আপনাকে টিকিট কেটে ঢুকতে হবে, না হলে ভেতরে ঢুকতে দেবে না। নবাব সিরাজউদ্দৌলার প্রাসাদের নাম ছিল হীরাঝিল। এখন তা ভাগীরথীর গর্ভে বিলীন হয়ে গেছে। মির্জাফরের বংশধর নবাব নাজিম হুমায়ুন জাহের জন্য ব্রিটিশ স্থাপত্যকার ডানকান ম্যাকলিওড এটি নির্মাণ করেন। প্রায় 41 একর জায়গার ওপর এই প্রাসাদটির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।
1829 সালে এর নির্মাণ কাজ শুরু হয় এবং শেষ হয় 1837 সালে। বর্তমানে প্রাসাদটি হাজারদুয়ারি নামে পরিচিত হলেও হুমায়ুন জাহ এর নাম রেখেছিলেন বড় কুঠি, যে কারণে প্রাসাদটির নাম হাজারদুয়ারি অর্থাৎ হাজারটি দরজা, তার 900টি বাস্তব। শত্রু আক্রমণ করলে তাদের বিভ্রান্ত করতেই বাকি 100টি নকল দরজা নির্মাণ করা হয়, অথচ দূর থেকে পুরোপুরি আসল বলে মনে হয়। ত্রিতল বিশিষ্ট এই প্রাসাদটির উচ্চতা প্রায় 80 ফুট। প্রাসাদের প্রবেশপথে সিঁড়ির দুই পাশে দুটি ছোট কামান রয়েছে। জানা যায় ইংরেজ সাহেবদের স্বাগত জানাতে এক্সাম এতে তোপ দাগা হতো, বর্তমানে সেগুলি অকেজো। এই প্রাসাদটিতে 114টি কক্ষ এবং 8টি গ্যালারি রয়েছে। এখানে বাংলার নবাব, অভিজাত ব্যক্তি আর ব্রিটিশদের ব্যবহার করা নানা শৌখিন জিনিসের দুর্দান্ত সংগ্রহ রয়েছে। আলীবর্দী খাঁ ও নবাব সিরাজউদ্দৌলার তলোয়ার, পলাশির যুদ্ধে ব্যবহৃত ঢাল, বল্লম সহ নানা অস্ত্রশস্ত্র আছে, যার সংখ্যা 2700-এরও বেশি। এমনকি মোহাম্মদ বেগ নবাব সিরাজউদ্দৌলাকে যে ছুরি দিয়ে হত্যা করেছিলেন, সেই ছুরিটিও এখানে আছে। এই সুরম্য বিশাল রাজপ্রাসাদের দ্বিতলে দেখা যায় রূপোর সিংহাসন, যেটি ব্রিটিশ সম্রাজ্ঞী মহারানী ভিক্টোরিয়ার দেওয়া উপহার। 161টি ঝাড়যুক্ত বিশাল ঝাড়বাতির নিচে সিংহাসনে বসে নবাব দরবার পরিচালনা করতেন। মন্ত্রণা কক্ষের লুকোচুরি, আয়না, দেশ বিদেশ থেকে সংগৃহীত বিশ্ববিখ্যাত সব ঘড়ি, মার্শাল, টিসিয়ান, রাফায়েল, ভ্যান ডাইক প্রমুখ ইউরোপীয় শিল্পীর অয়েল পেন্টিং, প্রাচীন সব পাথরের মূর্তি হাজারদুয়ারিকে বিখ্যাত করে তুলেছে। প্রাসাদের ত্রিতলে আছে নবাবী আমলের ঐতিহাসিক নিদর্শন, সোনা দিয়ে মোড়া কোরআন শরীফ, অমূল্য পুঁথিপত্র, আইনি আকবরীর পাণ্ডুলিপি সহ অসংখ্য বই ও মূল্যবান চিঠিপত্রের সম্ভার। ভারতের ব্রিটিশ ঔপনিবেশিক ইতিহাসেরও বেশ কিছু বিশিষ্ট নিদর্শন এখানে সংরক্ষিত রয়েছে। তবে দুর্বল কাঠামোর জন্য এখন দর্শকদের 3 তলায় আর উঠতে দেওয়া হয় না। হাজারদুয়ারি প্রাসাদ প্রাঙ্গণের উত্তর পাশেই অর্থাৎ প্রাসাদের ঠিক বিপরীতে আছে নিজামত ইমামবাড়া বা বড় ইমামবাড়া। এটি বাংলার তথা ভারতের সবথেকে বড় ইমামবাড়া। এই ইমামবাড়ার দৈর্ঘ্য হল 680 ফুট। নবাব সিরাজউদ্দৌলা এই ইমামবাড়া নির্মাণ করেছিলেন। 1846 সালে একবার এতে আগুন লেগে যায়, তারপর সম্পূর্ণ ইমামবাড়া পুড়ে যায়। 1847 সালে মনসুর আলী ফেরাদুন জাঁ প্রায় 7 লক্ষ রুপি ব্যয় করে এই ইমামবাড়াটি তখন পুনর্নির্মাণ করেন। মহরমের সময় এখানে প্রচুর জনসমাগম হয় এবং পরব পালন করা হয়। কেবলমাত্র এই মহরমের সময়ই ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়, বছরের বাদবাকি সময় বন্ধ থাকে। আমাদের হাজারদুয়ারি ঘুরে দেখা হয়ে গেছে। ভেতরে কোনো রকমভাবে মোবাইল ক্যামেরা অ্যালাউ নেই বা ফটোগ্রাফি কিছুই করা যাবে না। সঙ্গে আপনি মোবাইল রাখতে পারেন, তবে সুইচ অফ করে রাখতে হবে। ঘুরে দেখতে আপনার ঘন্টাখানেক সময় লাগবে। আর সামনে আছে ইমামবাড়া, বছরে একদিন মাত্র খোলা হয়। আমাদের বাসের বেশিরভাগ জন চলে গেছে, আমরা বাকি আছি। এবার গিয়ে ওখানে রান্নাবান্না কতদূর কী হয়েছে দেখি চলুন। দীর্ঘক্ষণ আপনাদেরকে ইতিহাসের গল্প শুনিয়ে আজ হয়তো একটু ব্যথিত করে তুললাম, তাই আমায় মার্জনা করবেন। আজ এই পর্যন্ত। ফিরছি পরের দিন অন্য কোনো গল্প নিয়ে। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সব সময় মনের কথা শুনে চলবেন। গঙ্গা নদীর ধারে একা একা ছিলাম যত, দেখি বড় গাছগুলো রাতে করো